আজকের সকালটা অন্যরকম, ভীষণ অগোছালো। সূর্য মামা উঠেছে সেই কাক ভোরে। ঘড়িতে এখন বাজে 9টা। প্রিয়তা বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ব্রাশে পেস্ট নিয়ে বসার ঘরের দিকে এগোল। কয়টায় এসেছিস গতকাল রাতে? সরি মা, দেরি হয়ে গেছে। হুম, সরি তো। কাল কোথাও যাবি না? বাসায় থাকবি? অতিথি আসবে। কোনো অতিথি ফতিথি না, আসলে বিয়ের জন্য দেখতে আসবে প্রিয়তা, তা ভালো মতোই জানে। আমি বিয়ে করব না। আতিয়া খাতুন জবাবে কিছুই বললেন না। দুটো ঠান্ডা রুটি আর ডিম ভাজা মেয়ের প্লেটে তুলে দিয়ে তিনি চললেন ছেলেকে ডাকতে। আগে মর্নিং শিফট ছিল, ভালোই ছিল। প্রান্ত জলদি উঠত ঘুম থেকে। এখন ডে শিফট হওয়ায় ছেলের ঘুম অত্যধিক বেড়েছে। এই ছেলে মেয়ে নিয়ে উনি কি করবেন? একজন রাত জেগে পড়ে, আরেকজন রাত করে বাড়ি ফিরে। স্বামীর মৃত্যুর পর বাড়ির পরিবেশে কেমন যেন পরিবর্তন এসেছে। আগে তো সব নিয়ম মাফিক হতো। এই যে অভ্যাস মতো উনি সেই ভোরে রুটি বানান, অথচ তার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে 9টা-10টায়। হাত মুখ ধুয়ে প্রিয়তা বাড়ির সদর দরজায় এসে দাঁড়াল। এখন ওর খেতে একদম ইচ্ছা করছে না। ঘুম থেকে উঠে এই খাওয়া দাওয়ার কোনো মানেই হয় না। খাবার দেখলে মনে হয় পাকস্থলী মোচড় দেয় খালি। রাজশাহীর আলো, কাল্পনিক, খবরের কাগজ হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসল ও। জগ থেকে বেলের শরবত গ্লাসে ঢেলে নিয়ে এক চুমুক দিল। পেপার খুলে প্রতিটি হেডলাইনে চোখ বুলিয়ে নিল। না, ওর দেওয়া আর্টিকেল ছাপানো হয়নি। ঘর থেকে ফোন নিয়ে এসে ও ডায়াল করল রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক মাসুদ আল হকের ফোনে। হ্যালো মাসুদ ভাই, প্রিয়তা বলছিলাম। হ্যাঁ প্রিয়তা বল। আপনি এখন ব্যস্ত? না না। আজকে সকালের পত্রিকা পড়েছেন? প্রিয়তার গলার স্বরে রাগ স্পষ্ট। এমা পড়ব না কেন? পড়েছি তো। দাঁতে দাঁত চেপে প্রিয়তা জিজ্ঞেস করল। তাহলে এটাও দেখেছেন আমার লিখা আর্টিকেল ছাপানো হয়নি? আমি কি জানতে পারি কেন আমার লিখা আর্টিকেল ছাপানো হলো না? উফ প্রিয়তা, তুমিও না। এই মৃত বিজ্ঞানী নিয়ে কে জানতে চাইবে বল? আজকাল পাবলিক দেশ বিদেশের খবরে বেশি ঝুঁকছে। আর তাছাড়াও তোমার ওই বিজ্ঞানী সম্পর্কে জেনে কি থ্রিল পাওয়া যাবে? ওই বিজ্ঞানী করছেন কেন? উনার নাম আছে প্রফেসর জামাল নজরুল ইসলাম। হ্যাঁ উনি। শোন প্রিয়তা, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইনাকে চিনে না। পত্রিকায় লেখা ছাপালে কেউ পড়বেও না। তুমি এর বদলে স্টিফেন হকিংকে নিয়ে লিখতে পারতে। আমরা চিনালেই তো মানুষ চিনবে। আমরা মিডিয়া, জানা অজানা তথ্য তুলে ধরাই তো আমাদের কাজ। আর কি বললেন স্টিফেন হকিংকে নিয়ে লিখব? স্টিফেন হকিং নিজে জামাল নজরুল ইসলাম সম্পর্কে বলেছেন, সে সেরা। আমি তার কাছে কিছুই না। এই অসাধারণ লোকটির বই ক্যামব্রিজ ও হার্ভার্ড সহ বেশ কয়েকটি নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। অথচ আমাদের দেশে কোথাও উনার লিখা কোনো বই খুঁজে পাওয়া যায় না। মাসুদ ভাই, এই একটা রিপোর্টের পিছনে আমি একটা মাস খুব খেটেছি। চট্টগ্রাম গিয়েছে। উনাকে চেনেন এমন সবার ইন্টারভিউ নিয়েছি। প্লিজ রিপোর্টটা কাল ছাপিয়েন। উফ প্রিয়তা, তুমি এই ভাষণ বলা কবে বন্ধ করবে? ফর গড সেক, আমাকে এই ভাষণ আর কখনো শুনিও না। ফেমাস হতে হলে আনকমন স্টোরে নিয়ে এসো। দেখবে পাবলিক গিলে খাবে তোমার লিখা আর্টিকেল। যাই হোক, শুন, আমি তোমাকে ফোন দিতেই যাচ্ছিলাম।
বোয়ালিয়া থানায় এক প্রতাপী পীর গ্রেফতার হয়েছেন। উনার নাম শাক বাবা। উনার বাগানে হওয়া বিভিন্ন জাতের শাক খেয়ে যে কোনো রোগী সুস্থ হয়ে যাচ্ছে। তুমি যে উনার ইন্টারভিউ নিবা। প্রিয়তা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু এই শাক বাবাকে গ্রেফতার করা হয়েছে কেন? স্থানীয় মানুষ কমপ্লেইন করেছিল নাকি? পাড়া প্রতিবেশীদের ডিস্টার্ব হয় উনার শত শত ভক্তদের কারণে। বাকিটা জানতেই তো তোমাকে যেতে বলছি। নাম শুনেই তো ভণ্ড লাগছে। প্রিয়তা, ওকে ওকে যাব। উনার জামিন হয়ে গেছে। আমি অনুরোধ করেছি উনি যেন তোমার জন্য অপেক্ষা করেন। থানাতে? না, থানার বাইরে চায়ের দোকান টোকানে বসবে। ঠিক আছে। আপনার বাগানে কবে থেকে এমন অলৌকিক শাকের জন্ম হচ্ছে? সবই স্রষ্টার কৃপা। আমি যে পীর, এই অলৌকিক ক্ষমতা আমি শাকে ট্রান্সফার করেছি। প্রিয়তার মনে হল হাতে থাকা টেপ রেকর্ডার দিয়ে এই লোকের টাক মাথা ফাটিয়ে দিতে। তাও নিজেকে শান্ত রেখে ও আবার প্রশ্ন করল, আপনার প্রতিবেশীরা আপনাকে বিশ্বাস করে না? তারাই পুলিশে খবর দিয়েছে। এর কারণ কি? মানুষ মানুষের উন্নতি দেখতে পারে না। ওরা মানতে পারছে না আমি পীর। হিংসা প্রকাশ করেছে মাত্র। তবে সেই মূর্খ মানুষের উপর আমার কোনো আক্রোশ নেই। নিজের প্রচারে আপনি শিলিন্দার পিছনের গ্রাম সাইডটা বেছে নিলেন কেন? আমি বেছে নেইনি, খোদাই আমাকে বেছে নিয়েছেন। আমার যে ওখানে ডাক পড়েছিল। প্রিয়তা একবার সরু চোখে শাক বাবার দিকে তাকাল। মাথায় টাক, দাড়িমোচ সাদা, গায়ে একটা জুব্বা পরে বসে আছে ওর সামনে। মাঝে মাঝে মাথায় টুপে পড়ছেন, আবার মাঝে মাঝে তা খুলে ফেলে টাক মাথায় হাত বুলিয়ে নিচ্ছেন। আপনি ছাড়া পেয়েও এতক্ষণে চলে যাননি কেন? আমি অন্তর দিয়ে জানতে পেরেছি আজ আমার সাথে সাক্ষাতে এক সাংবাদিক আসবে, তাই অপেক্ষায় ছিলাম। দেখুন আপনি চলে এলেন। প্রিয়তা মনে মনে বলল, ব্যাটা ভণ্ড, তোরে যে মাসুদ ভাই জানিয়েছে তা বলতে পারিস না? এরে আগে এক্সপোজ করব, তারপর দেখে ছাড়ব। প্রমাণ ছাড়া তো কিছু করাই যায় না। আপনি কমপ্লেইন লিখবেন কি লিখবেন না? মিসিং এর 24 ঘন্টা তো এখনো হয়নি। খুঁজতে বের হতে তো পারবেন? বর্ষণের গলা ব্যথা করছে চিল্লাতে চিল্লাতে। গতকাল থেকে তাপসীর কোনো খবর নেই। রাত অবধি অপেক্ষা করে বর্ষণ রৌদকে ফোন দিয়েছিল। সব শুনে রৌদ রাতেই রওনা দেয়। তাপসীর ফোন রাত অবধি খোলা থাকলেও শেষ রাত থেকে বন্ধ দেখাচ্ছে। একদিন রৌদ 3-4 বার তাপসীকে কল করে। কি জানি একটা দরকার ছিল। তাপসীর ফোনে ব্যালেন্স না থাকায় ওর এক বান্ধবীর ফোন থেকে কল ব্যাক করে। রৌদ ট্রেনে থাকা অবস্থায় ডায়াল লিস্ট খুঁজে খুঁজে সেই নাম্বার বের করে। ভোর রাত থেকেই সেই বান্ধবীর ফোন ব্যস্ত দেখাচ্ছিল। সকালের দিকে মেয়েটা ফোন ধরে। মেয়েটার নাম সীমা। সীমা সব শুনে 15 মিনিট পর আবার ফোন দেয়। সীমার থেকেই জানতে পারে তাপসী হোস্টেল থেকেও মিসিং। ওর জিনিসপত্র সব আছে, শুধু ও নাই। সবাই দ্রুত পুলিশে ইনফর্ম করতে ছুটে আসে। আপনারা খোঁজা শুরু করবেন না তাহলে? সীমার চিৎকারে সামনে বসা পুলিশ একটু নড়ে ওঠে, কিন্তু পরক্ষণে হাতের কলম নামিয়ে রেখে চেয়ারে হেলান দেয়। মেয়েটার নাম ঠিকানা ছবি দিন, একটা লিখিত অভিযোগ দায়ের করুন।
আমরা খুঁজে দেখব। মেয়ে তো আর বাচ্চা না। দেখেন কারো সাথে পালিয়েছে নাকি। মাথার উপর আবার বাপমা নাই। এই কি বললেন আপনি, কি বললেন? পালালে আপনার কাছে অভিযোগ দিতে আসতাম। বর্ষণ তেরে এসআই এর দিকে যেতে গেলে রৌদ ওকে পিছন থেকে চেপে ধরে। কি করছো ভাইয়া? রেগে যেও না। স্যার, আমাদের কি করতে হবে? লিখিত অভিযোগ দায়ের করুন। আমরা এমনি খুঁজব। তবে 24 ঘন্টার আগে কিছুই করতে পারব না। মেয়ে প্রাপ্তবয়স্ক। রৌদ ৭৮,৫২০, কাল্পনিক, একটি লিখিত অভিযোগ দায়ের করে। চিল্লাচিল্লির আওয়াজ শুনে প্রিয়তা ইন্টারভিউ ছেড়ে উঠে দাঁড়ায়। কি হচ্ছে দেখতে এগিয়ে আসে। আরে কই চললেন? আমার ইন্টারভিউ পেপারে ছাপাবেন না? না। শাক বেচে বড়লোক হলে আমাকে ফোন দিন। কষ্টের টাকায় ইনকাম করলে ইন্টারভিউ নিতাম। ভণ্ড শাক বাবা কোথাকার। শাক বাবা যেন প্রিয়তার কথার কিছুই বুঝলেন না। মাথা নেড়ে অবুঝ, ভারী অবুঝ বালিকা বলতে লাগলেন। বাইরে পুলিশ জিপের কাছে একটা ছেলের সাথে পুলিশের এসআই এর কথা কাটাকাটি চলছে। ছেলেটা উল্টো ঘুরে আছে বলে প্রিয়তা দেখতে পাচ্ছে না। একটু সামনে আগতেই ছেলেটা পিছনে ঘুরল। প্রিয়তা বিড়বিড় করে বলে উঠল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেট কিং আফজাল সিদ্দিকী বর্ষণ এখানে। ও মাই গড! বর্ষণ ভাই! বর্ষণ পিছনে ঘুরে তাকালো। ওর চোখ মুখ ফুলে আছে। সারারাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। মুখ কুঁচকে প্রিয়তাকে দেখল ও। চিনতে পারলেন না? আরে আমি প্রিয়তা। প্রিয়তা রায়হান। আপনাদের 2 ব্যাচ জুনিয়র। র‍্যাগ নিয়েছিলেন আপনি আমার। আমি তো ডিবেট ক্লাবের সক্রিয় সদস্য ছিলাম। বর্ষণের কাছে নিজের পরিচয় দিতে দিতে হঠাৎ প্রিয়তার চোখ বর্ষণের অগোছালো চুল আর ফ্যাকাশে মুখের উপর পড়ে। কি হয়েছে? রৌদ ধীর পায়ে সামনে এগিয়ে প্রিয়তার দিকে তাকায়। জিন্সের প্যান্ট, লং টি শার্ট পরা মেয়েটা হয়তো নিজের ঘাড় অবধি আসা চুলগুলো ঝুঁটি করে রেখেছে। মেয়েটা বেশ লম্বা ও চিকন স্বাস্থ্যের অধিকারী। ফর্সা শিশু সুলভ চেহারা। আপনি লোকাল সাংবাদিক? প্রিয়তা রৌদের দৃষ্টি অনুসরণ করে গলায় ঝোলান আইডি কার্ডটার দিকে তাকাল। কার্ডের ফিতায় প্রেস লিখা। জি। রাজশাহীর আলো পত্রিকায় আছি। একটা হেল্প করতে পারবেন? জি বলুন। আমরা একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে চাই। সীমা তাপসীর সব সার্টিফিকেট নিয়ে এসেছ তো? জি ভাইয়া। কিন্তু আমার মনে হয় না তাপসী এখানে থাকতে পারে। ফ্ল্যাট তো বিক্রি করে দেওয়া হয়েছে। বর্ষণ সীমার কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেখাল না। অদ্বিতীয়া অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ঢোকার সময় আজ দারোয়ানের দেখা পায়নি ওরা। হয়তো আশেপাশে কোথাও গেছে। ওরা এখন দাঁড়িয়ে আছে ফ্ল্যাট B3 এর সামনে। ভাইয়া গেট নক করেন। বর্ষণ গেট নক করার সাথে সাথে একজন ভদ্র লোক এসে গেট খুলেন। কাকে চাই? ফরিদ আহমেদ আছেন? জি না। এখানে ফরিদ নামের কেউ থাকে না। রৌদ অতি বিনয়ের সাথে বলল, এই ফ্ল্যাট মনে হয় আপনারা নতুন কিনেছেন। যার কাছ থেকে কিনেছেন তিনি ফরিদ আহমেদ। উনার অ্যাড্রেসটা পাওয়া যাবে? অথবা ফোন নাম্বার? ফরিদ আহমেদ নামের কারো থেকে তো ফ্ল্যাট কেনা হয়নি।
এই ফ্ল্যাটের পূর্ববর্তী মালিক শুভ্রা খন্দকার। জি, উনি ফরিদ আহমেদের স্ত্রী। উনার নাম্বারটা একটু দেওয়া যাবে? খুব বিপদে পড়ে এসেছি। দাঁড়ান। ভদ্রলোক ঘরে থেকে একটা কাগজে ফোন নাম্বার লিখে নিয়ে এসে তা বর্ষণের হাতে দিল। কি বদমাইশ মহিলা রে! এই ফ্ল্যাট তাপসীর বাবা মা কষ্ট করে কিনেছে, অথচ বজ্জাত মহিলা নিজের নামে লিখে নিয়েছে বলে সীমা সজোরে রাস্তায় বাম পা দিয়ে আঘাত করল। ও নিজের চোখে তাপসীর বাবা মার স্ট্রাগল দেখেছিল। কি কষ্টটাই না করেছিলেন উনারা একটা ফ্ল্যাট কেনার জন্য। রোদ, বর্ষণ চুপ করে আছে। এই মুহূর্তে বর্ষণের নিজের উপর রাগ হচ্ছে। নাও তাপসীকে রাজশাহী আসতে দিত, না তাপসী এভাবে গায়েব হতো। ভাইয়া, ফোন দিয়ে লাভ হবে না এই নাম্বারে। আগেই তো বলেছি উনারা সিঙ্গাপুরে। আর এটা বাংলাদেশি নাম্বার। একবার চেষ্টা করতে ক্ষতি কি? রৌদের কথায় বর্ষণ ফোন বের করে ডায়ালে নাম্বার তোলে। যদি ধরে তাহলে ভাইয়া নিজের পরিচয় দিবা না, বলবা খালু টাকা পায় সেই টাকা দিতে ফোন দিয়েছ। বর্ষণ বড় করে দম নিয়ে কল করল। লাউড স্পিকার অন করে মুখের সামনে ধরল। রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ্রা খন্দকার বলছেন? জি বলুন। সীমার চোখ যেন অক্ষিকোটর থেকে বের হয়ে আসতে চাইল। সিঙ্গাপুরে তাহলে কে গেল? ওদের তো বলা হয়েছিল ফ্ল্যাট বিক্রি করে সবাই সিঙ্গাপুর চলে গেছে। বর্ষণ, রৌদও কম অবাক হয়নি। গলা খাকারি দিয়ে বর্ষণ বলল, আসলে আমি ফরিদ আহমেদ স্যারের কাছে থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, এখন ফেরত দিতে চাই। আপনাদের ফ্ল্যাটে গেছিলাম, ওখান থেকে এই নাম্বার পেয়েছি। আপনি আপনাদের বর্তমান ঠিকানা দিলেও আমি টাকা পৌঁছিয়ে দিতে পারতাম। শুভ্রার ঠিকানা পেয়ে বর্ষণ ফোন রাখল। সীমা খ্যাপা গলায় বলল, এই মহিলার মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই মিথ্যা। দরজার সামনে দাঁড়ানো তিনজন অল্পবয়সী ছেলে মেয়ে দেখে শুভ্রা সরু চোখে তাকাল। আপনারাই ফোন দিয়েছিলেন? বর্ষণের আগে রৌদ উত্তর দিল, জি ম্যাডাম। ফরিদ সাহেব আমাদের অনেক করেছেন, আমাদের বিপদে টাকা ধার দিয়েছেন। উনার টাকা ফেরত দিতে এসেছি। ওহ, আপনারা বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভিতরে আসুন। শুভ্রা গেট থেকে সরে বর্ষণদের ঘরের ভেতরে ঢুকতে ইশারা করল। কি বিচ্ছিরি গন্ধ! সীমা নাক চেপে ধরে আছে। এই রকম জায়গায় শুভ্রা খন্দকার থাকতে পারে ও ভাবতেই পারছে না। হঠাৎ ঘরে প্রবেশ করতে যেয়ে সীমার পা থমকে দাঁড়াল। বিছানায় নীলাভ্র শুয়ে আছে। হতদরিদ্র ঘরের ছেলেমেয়েদের মতো ছেঁড়া কাঁথা তার গায়ে। সীমা আস্তে করে জিজ্ঞেস করল, উনার কি হয়েছে? শুভ্রা ছেলের দিকে একবার তাকিয়ে বলল, ও চলতে পারে না, হাতে ও পায়ে ফ্র্যাকচার। সীমা এক ঢোক গিলে কোনো রকমে বলল, ওহ। তেরোখাদিয়া পশ্চিম পাড়ার এক রুমের ঘর ভাড়া নিয়ে থাকছে শুভ্রা ও তার ছেলে নীলাভ্র খন্দকার। 7-8টা পরিবারের সাথে বাথরুম শেয়ার করে থাকতে হয়। এই রকম কষ্ট শুভ্রা ওর জীবনে কখনো করেনি। কত আশা ছিল, কত শখ ছিল, সব শেষ। ফরিদকে তো ভালোবেসেই বিয়ে করেছিল। ফরিদের হার্ড ওয়ার্ক দেখে কখনো মনে হয়নি যে ভবিষ্যতে এমন ভিক্ষুকের মতো অবস্থা হবে ওর। ফরিদ আহমেদ
আজ 20 দিন হলো উনি মারা গেছেন। এবার মনে হয় সবচেয়ে বড় শক পেল সীমা, রৌদ, বর্ষণ। এ কি করে সম্ভব? কি হয়েছিল? শুভ্রা গায়ে জড়ানো ময়লা ওড়না দিয়ে চোখের পানি মুছে বলল, মেজর হার্ট অ্যাট্যাক। সরি। সীমার এই মহিলার কথাবার্তা শুনতে ভালো লাগছে না। মুখ দেখে মনে হয় কত ভোলাভালা। কে বলবে এর অন্তর বিষে ভর্তি? সীমা ভারী গলায় জিজ্ঞেস করল, এর আগে একবার আপনাদের ওই ফ্ল্যাটে গিয়েছিলাম। পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক বলেছেন আপনারা সিঙ্গাপুর চলে গেছেন। শুভ্রা মাথায় ওড়না ভালোমতো টেনে বলল, দেখতেই তো পারছেন, খুবই খারাপ অবস্থা। সীমা বুঝতে পারছে এই মহিলার কথা বলার ধরন। হঠাৎ হওয়া এই গরিবই উনি উনার হাই সোসাইটির কাউকে দেখাতে চান না। সীমার বলতে ইচ্ছা করল, কেন এমন করে আছেন? যান তাপসীদের মতো অন্য কারো ঘর ভাঙার খেলায় মেতে ওঠেন। তবে ও এমন কিছুই বলল না। সরাসরি শুভ্রার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে বসল, তাপসী কোথায়? কে তোমরা? তাপসী কোথায় বলুন, নইলে পুলিশ ডাকব। সে কোথায় আমি কিভাবে জানব? সীমার রাগ বেড়েই চলেছে। বর্ষণ আর রৌদেরও রাগ লাগছে। আপনি জানেন না? না। তিনজনের মুখের দিকে একবার করে তাকিয়ে শুভ্রা জিজ্ঞেস করল, তোমরা টাকা দিতে এখানে আসোনি, তাই না? কিসের টাকা? তাপসী কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? কিডন্যাপ করেছেন? কত টাকার জন্য? শুভ্রা সীমার কথায় হেসে ফেলল। কোনো মতে হাসি থামিয়ে বলল, তোমার মনে হয় এই অবস্থায় আমি ওকে কিডন্যাপ করব? ওকে কিডন্যাপ করলে টাকা চাইব কার থেকে? দেখি শর্ত, আমার কাজে যেতে হবে। কিসের কাজ? তোমাকে কেন বলবো? যাও, বিদায় হও। যদি তাপসী নিখোঁজ হওয়ার পেছনে আপনার হাত থাকে তো দেখে নিব আপনাকে, বলে গেলাম। শুভ্রা গেট লাগিয়ে ছেলের পাশে এসে বসল। নীলাভ্র ঘুমাচ্ছে। কত সুন্দর হাঁটা চলা করতে পারা ছেলেটা সেই বাজারের ঘটনার পর বিছানাগত। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারল না। কে জানত কোম্পানি এভাবে ডুবোবে। 1 কোটি 2 কোটি নয়, মোট 25 কোটি টাকার লোকসান। বাবা ডুবে যাওয়া কোম্পানি মেয়ে আর মেয়ে জামাতার নামে লিখে দিবে, এটা তো ভাবাই যায় না। কত সুখে ছিল ওরা। সুখের সংসারে এরূপ গ্রহণ লাগবে কে জানত? শুভ্রা বিড়বিড় করে বলল, ফরিদ তো ঠিকই লোকসানের কথা শুনে হার্ট অ্যাট্যাক করে মৃত্যুর রাস্তা বেছে নিল। কঠিন নরকের জ্বালা ভোগ করতে হচ্ছে এই আমাকে। পাওনাদারেরা এখনো কত টাকা পায়? আচমকা ওর মনেও প্রশ্ন খেলা করে উঠল, তাপসী কোথায় গেল? এরাই বা কারা? কোথায় যাবা ভাইয়া? একবার থানায় চল, দেখি কত দূর এগোলো পুলিশ। সীমা, তুমি বরং হোস্টেলে চলে যাও। আচ্ছা। ফোনে জানিয়েন ভাইয়া কি হলো না হলো। ঠিক আছে। রৌদ একটা রিকশা ডেকে সীমাকে উঠিয়ে দিল। নিজেরা একটা অটো নিল রিজার্ভে। ওই মহিলার কথা তোমার বিশ্বাস হয় ভাইয়া? অবিশ্বাস করার মতো কিছু তো দেখলাম না। আচ্ছা রৌদ, তাপসীকে আমি খুঁজে পাব তো? অবশ্যই ভাইয়া। বর্ষণ রৌদের কথার পিঠে কিছু বলল না।
চোখ বুজে অটোর সিটে হেলান দিল ও। তোমার শহরের রাস্তাগুলো আমার বড্ড অচেনা। এই শহরের প্রাণোচ্ছল বাতাসে শুধু তুমি আমার খুব চেনা। কোথায় তুমি তাপসী? পথ ছাড়ুন হারুন ভাই। এত রাতে কোথায় থেকে ফিরলে? প্রিয়তা চোখ গরম করে তাকালো। এই লোকটার সাহস তো কম না। রাস্তায় পথ আটকে দাঁড়িয়ে আছে। সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তুমি আমার হবু বউ? খেয়ালি পোলাও পাকানো বন্ধ করেন। আমি বিয়েতে মতো দেইনি। দিবে দিবে। আপাতত তোমার মা অর্থাৎ আমার ভবিষ্যৎ শাশুড়ি মা রাজি হয়েছেন। প্রিয়তা সামনে দাঁড়ানো লোকটার কথা শুনে বিরক্তিমাখা চাহনিতে চাইল। ফাজলামি বন্ধ করেন। হারুন প্রিয়তার কথায় কোনো কটু প্রত্যুত্তর করল না। অমায়িক একটুকরো হাসি উপহার দিয়ে বলল, রাজি হয়ে যাও না প্রিয়তা। আমার সত্যি এখন বিয়ে করার ইচ্ছে নেই। বিশ্বাস করুন, আজ 4 বছর ধরে তোমার পিছে পড়ে আছি। তুমি রাজশাহীতে যখন থাকতে না, কত কষ্টে ছিলাম জানো? একবার ভালোবাসতে চেষ্টা করো। একটু দম নিয়ে প্রিয়তা হারুনের দিকে তাকাল। লোকটা প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী। বয়সে মাত্র 5 বছরের বড়। প্রতিষ্ঠিত ছেলে, দেখতেও ঠিকঠাক। প্রতিটি মেয়ের জন্য হারুন যোগ্য। তবে প্রিয়তা যে প্রতিটি মেয়ের মাঝে পড়ে না। আসি হারুন ভাই, মা অপেক্ষা করছেন। হারুন প্রিয়তার চলে যাওয়ার দিকে তাকাল। আজকে ওর চলার ভঙ্গিমা অন্যরকম। ভীষণ অন্যরকম। হারুনের মন বলছে, এই প্রিয়তা কখনোই নিজের মন নিয়ে ধরা দিবে না। আজ কিছু তো হয়েছে। মন বলছে, প্রিয়তাকে পাওয়ার শেষ আশা আজ জলাঞ্জলি দিতে হবে। একবার ভালোবাসার চেষ্টা করতে পারতে প্রিয়তা। আজকে খাবারের মেনু সাদা ভাত, সজনে ডাঁটার চচ্চড়ি, পাতলা ডাল, চিচিঙ্গা ভাজি। খাবার দেখেই প্রান্ত নাক সিটকাল। মাছ মাংস কিছুই নেই নাকি? মা এগুলা খাবো না। মাছ মাংস করনি কেন? আতিয়া খাতুন গম্ভীরস্বরে ছেলেকে বললেন, আজ খেয়ে নে, কাল পোলাও মাংস হবে। প্রতিদিন মাংস খেলে মুখে অরুচি চলে আসবে। মায়ের উত্তর প্রান্তের পছন্দ হয়নি তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মুখটাকে বাংলার 5 বানিয়ে এসে ভাতের দানা হাত দিয়ে নাড়াচাড়া করছে। হারুন ভাই বললেন, তুমি নাকি বিয়েতে রাজি হয়েছ? না, রাজি হওয়ার তো কিছু নেই। উফ মা, বিয়ে আমার মতামতের কোনো গুরুত্ব নেই। মাত্র কয়েক মাস হয়েছে পড়াশোনার পাঠ চুকিয়েছি। চাকরি করতে চাচ্ছি, করতে দিচ্ছ না কেন? আমি চাকরি করতে দিচ্ছি না? দিচ্ছ কই? বিয়ের পর ওই আধা পাগল হারুনের আম্মা আমাকে চাকরি করতে দিবে বলে তোমার মনে হয়? হারুন তোকে পছন্দ করে প্রিয়তা। প্রিয়তা ভাতের প্লেট সাইডে সরিয়ে আতিয়া খাতুনের দিকে পূর্ণ দৃষ্টি মেলে চাইল। ওর মা এখন ওকে তুই করে ডাকছে, মানে মা রেগে নেই। এখন বুঝালে কাজ হবে। মা, বাবা মারা গেছে কয়েকটা দিন হলো। আমি চাকরি করলে পরিবারটা একটু সচ্ছল থাকবে। বাবার পেনশনের টাকায় আর কত চলে বলো? প্রতি মাসে 11,000 টাকার বাড়ি ভাড়া টানতে হয়। গ্রাম থেকে চাচারা ঠিকমতো ফসল বেচার টাকা দেয় না। তোর 2 পয়সার চাকরির ফুটানি দেখাবি না প্রিয়তা। তোর টাকায় আমার ঘর চলে না। সামান্য 2 টাকা নিজের আর ভাইয়ের জন্য খরচ করিস বলে এত ফুটানি?
আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন তো এমন বলতে পারতি? আমি একলা মানুষ, পাড়ার মানুষ যা পারে শুনিয়ে দেয়। ঘরে এত বড় অবিয়েত্তা মেয়ে রেখে কোনো মা শান্তির ঘুম ঘুমাতে পারে? তোর বাপ থাকলে আমি এত চিন্তা করতাম নাকি? আতিয়া খাতুন ফ্যাসফ্যাস করে কাঁদছেন। ফর্সা মুখ খুব দ্রুত লাল হয়ে উঠছে। পুরানো লক্ষণ। কান্নাকাটির জন্য যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারেন। প্রিয়তা একটা গভীর নিঃশ্বাস ত্যাগ করে বলল, আচ্ছা, আসুক ওরা। আতিয়া খাতুন মহা উৎসাহ নিয়ে মেয়ের মুখের দিকে তাকালেন। প্রিয়তা মায়ের দিক তাকিয়ে মৃদু হাসল। ওর মা আসলেই খুব বোকা। খুব সহজেই যে কেউ উনার মগজধোলাই চলতি কথায় ব্রেইন ওয়াশ করে দিয়ে যেতে পারে। যখন মার কথা কেউ না শুনে তখন চলে কান্না দিয়ে কাজ হাসিলের চেষ্টা। প্রিয়তার গ্লাসে পানি ভরে দিতে দিতে আতিয়া খাতুন বললেন, কাল কোথাও যাবি না? পাশের ফ্ল্যাটের পার্লারে কাজ করে যেই মেয়েটা, কি যেন নাম? ও হ্যাঁ, আশা। আশাকে বলে দিয়েছি ও তোকে সাজিয়ে দিবে। সাজিয়ে দিবে মানে? হারুন ভাইয়ের মা আমাকে আগে কখনো দেখেনি। সাজানোর কি হলো? দেখতে আসবে বুঝিস না? অন্যদিন আর কাল এক নাকি? সুন্দর করে সাজবি। ও হ্যাঁ, যা যা প্রশ্ন করবে সঠিক উত্তর দিবি। যদি কিছু করতে বলে করে দেখাবি। বউ নিতে আসবে নাকি কুরবানির পশু? সিটি হাটে চলে যেতে বলো। বেশি দূরে না। প্রিয়তা। সেই মধ্যযুগ থেকে রূপের জন্য নারীর শরীরের উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। একজন মেয়েকে সৌন্দর্যের পরীক্ষা দেওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি। ছোট পা সৌন্দর্যের প্রতীক হওয়ায় চীনে শিশুবেলা থেকে মেয়েদের পরিয়ে রাখা হতো লোহার জুতা। নাগাল্যান্ডে নারীর গলায় পরিয়ে রাখা হতো লোহার বলয় যাতে তারা মরাল গ্রীবার অধিকারী হন। মধ্যযুগে এমনকি ঊনবিংশ শতকেও ইউরোপে সরু কোমর লাভের আশায় শিশুবেলা থেকে নারীকে লোহার জালির তৈরি করসেট পরিয়ে রাখা হতো। তাতে অস্বাস্থ্যকর রকম সরু কোমর হতো নারীর। আবার বলা হতো, পুরুষ যেন দুহাতের মুঠোয় একজন নারীর কোমর ধরতে পারে। ভাঙা গালোটোল সৌন্দর্যের প্রতীক হওয়ায় ঊনবিংশ শতকে মাড়ির দুটি দাঁত ফেলে দিতেন ইউরোপের নারীরা। আজ এত এত বছর পরও নারীর গুণের চেয়ে রূপের কদর বেশি হয়। গুণ বলতে পড়াশোনা, চাকরি ইত্যাদি ইত্যাদি নয়, বরং হাতের কাজ। রূপ দেখে গুণ বিচার করা পরিবারগুলোর কাছে গুণ হল সব পদের রান্না পারা, ঘর ঝাড় দেওয়া, বাচ্চা মানুষ করা। বাচ্চা যাতে বড় হয়ে শিক্ষিত হয় সেই জন্যই এত ঘটা করে শিক্ষিত মেয়ের সাথে পুত্রের বিয়ে দেন ইনারা। কি ভাবছিস? হারুন ভাই কি খুব ব্রেভ? অবশ্যই ব্রেভ। কত কষ্ট করে চাকরি পেয়েছে। ওর যোগ্যতা দেখেছিস? তাহলে ঠিকই আছে। কি? এই তুই কি ভাবছিস রে? মধ্যযুগে পুরো এশিয়াতেই কোনো রাজার হারেমে বা অন্দরমহলে কতজন সুন্দরী আছেন, স্ত্রী হোক বা রক্ষিতা, তাই নিয়ে প্রতিযোগিতা চলত। সুন্দরী নারী বিবেচিত হতো সম্পদ হিসেবে। ইউরোপেও সুন্দরী নারী সম্পদ হিসেবেই বিবেচিত হতো। সেখানে রাজাদের ঘরে একজন মাত্র রানী থাকলেও সুন্দরী, মিস্ট্রেস বা প্রেমিকা ও রক্ষিতা থাকত একাধিক। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার প্রবাদ বাক্যটি বীর নাইটদের আরও বেশি বীরত্বে প্ররোচিত করার জন্য যথেষ্ট। নবীন কণ্ঠ পেজ হতে সংগৃহীত। মানে বীর হারুনের স্বয়ম্ভু আয়োজিত করা উচিত, কি বলো? আতিয়া খাতুন বিস্ফোরিত চোখে তাকিয়ে আছেন মেয়ের দিকে।
এই মেয়ে বাপের মতো ঠোঁট কাটা স্বভাবের। কাল কোনো অঘটন ঘটাবে না তো? রাত করে বাড়ি ফেরা, প্যান্ট শার্ট পরা নিয়ে তো পাড়ার মানুষের কম কথা শুনতে হয় না তাকে। বড্ড বার বেড়েছে তোর। চুপ কর। তুমি বলো, এসব শুনেও আমাকে সাজিয়ে ওদের সামনে বসাতে চাও? রূপের কেনা বেচা করতে চাও? প্রিয়তা ল্যাঙ্গুয়েজ। সরি মা, আমার আর খিদা নেই। উঠি। প্রিয়তা জানে এই এত এত ভাষণ ওর মা কানেই নিবেন না, বরং রাতে ঘুমানোর আগে প্ল্যান করবেন কাল মেয়েকে কিভাবে কিভাবে সাজানো যায়। বুক চিরে গভীর নিঃশ্বাস বের হয়ে আসলো প্রিয়তার। ওর বাবা থাকলে মনে হয় এমন কিছুই হতো না। বর্ষণ ও রৌদ হোটেলে একটি রুম ভাড়া নিয়েছে 3 দিনের জন্য। রৌদের ধারণা 3 দিনে ওরা তাপসীকে পেয়ে যাবে, তারপর ওকে নিয়েই ঢাকা যাবে। ভাইয়া ফুপাকে ফোন দিয়েছি, উনি বললেন কাজ হয়ে যাবে। উনি নিজে ফোন করে বিশেষভাবে রিকোয়েস্ট করবেন, কাজ হলে ভালো। কি যুগ এলো দেখলি? কাজ হাসিল করার জন্য উপর মহলের আত্মীয় স্বজনের কাছে হাত পাততে হয়। তাই তো দেখছি। আচ্ছা, এসপি ওবায়দুল হককে তোমার কেমন লাগলো? ভালোই, খারাপ না। লোকটা নিজের কাজ সম্পর্ক ওয়াকিবহাল। কিছু বলেছেন কিভাবে এগোবেন? সকালে তাপসীর হোস্টেলে যাবে, জিজ্ঞাসাবাদ করবে। ওহ, রৌদ আর বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। ও তো বর্ষণকে ব্যস্ত রাখার জন্য কথার পোশরা সাজিয়ে বসেছিল, কিন্তু এখন তো বলার মতো কোনো কথাই পাচ্ছে না। অনেক ভেবে একটু সময় অতিবাহিত করে বলল, ভাইয়া ঘুমাবে না? তুই ঘুমিয়ে পড়। কিন্তু ভাইয়া। রৌদ। বর্ষণের চিল্লানি শুনে রৌদ মিনমিনে গলায় বলল, ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট ভাই। বর্ষণ বারান্দায় যেয়ে পকেট থেকে তাপসীর দেওয়া চিঠিটা বের করল। কাগজটা ঠোঁটের সামনে এনে ঠোঁটের পরশ দিল তাতে। ভিতর থেকে কেউ একজন বলে উঠল, এখন কেন এত দরদ? অবহেলা করেছিলি না একসময়? এখন ভোগ। এটা তোর শাস্তি। সবে শুরু। বর্ষণ স্পষ্ট কথাগুলো শুনতে পেল। চিঠির কাগজটা বুকে চেপে ডুকরে কেঁদে উঠল। অবহেলা নয়, অপ্রাপ্তি নয়, দ্বিধা নয়, ক্লান্তি নয়, দুঃখ নয়, দুর্দশা নয়, শান্তির ছায়াতল খুঁজে পাবে আমার ভালোবাসায়। বুবু আসবো? আয়। ঘুমিয়ে পড়ছিলে? না, ঘুমাতে যাচ্ছিলাম। কিছু বলবি? কফি খাবে? বেশি করে দুধ চিনি দিয়ে? তুই বানাবি? তুমি শুধু 10 মিনিট অপেক্ষা করো, আমি যাব আর আসব। ভাইয়ের কথায় প্রিয়তা হাসল। ছেলেটা এসএসসি পরীক্ষার্থী, অথচ জ্ঞানের দিক দিয়ে সে প্রিয়তাকেও হার মানাবে। একটু দুষ্টু, তবে অসম্ভব মেধাবী। আতিয়া খাতুন ছেলের রেজাল্ট নিয়ে সকলের সামনে গর্ব করে বেড়ান। প্রিয়তা প্রান্তর মতো এত ব্রিলিয়ান্ট ব্রেন নিয়ে জন্মায়নি। ওকে অনেক পড়তে হয়েছে। এখনো মনে পড়ে মাঝে মাঝে, পরীক্ষার আগের দিন রাতে প্রিয়তা কখনোই ঘুমাতে পারেনি। ওর রুমের উপর দিয়ে ছোটখাটো সাইক্লোন বয়ে যেত রাতগুলোতে। প্রতি পরীক্ষার আগে মায়ের এক ডায়লগ শুনতে হতো,
আগে পড়েনি। এখন এত পড়ে কি লাভ হবে? বুবু কফি। প্রিয়তা প্রান্তর হাত থেকে কফি নিয়ে বিছানায় বসল। ছাদে যাব, উঠো। এখন? হ্যাঁ এখন। মা জাগলে দুজনকেই ধরে পিটাবে। আস্তে পা টিপে টিপে যাব। তুমি এমন ভান করছো যেন এর আগে কখনো আমরা মাকে লুকিয়ে ছাদে যাইনি। চলো তো। আকাশে আজ অনেক তারা। ছাদের একপাশের কোনায় দাঁড়িয়ে আছে দুই ভাইবোন। প্রান্ত একটু পরপর প্রিয়তার মুখের দিকে তাকাচ্ছে তো আবার নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। কি হয়েছে? কিছু না বুবু। হাতের কফিতে এক চুমুক দিয়ে প্রিয়তা দূর অজানায় তাকালো। দৃষ্টি এলোমেলো। নির্দিষ্ট কোনো কিছু দেখছে না ও। আজকের আকাশে অনেক তারা। দিন ছিল সূর্যে ভরা। আজকের জোছনাটা আরো সুন্দর। সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর। উচ্ছল দিন কামনায়। আজ জন্মদিন তোমার। শুভ জন্মদিন বুবু। আজ নিজের জন্মদিন? ভুলেই গেছিল ও একদম। ধন্যবাদ পিকু। তোমার বিয়ে হয়ে গেলে আমি কার সাথে দাঁড়িয়ে কফি খাবো? বিয়ে তো এখন হচ্ছে না। আই উইল মিস ইউ বুবু। বলেই প্রিয়তাকে জড়িয়ে ধরল প্রান্ত। প্রিয়তা খেয়াল করেছে, পিকু নামে ডাকায় আজ প্রান্ত মোটেও রাগ করেনি। এই আবেগঘন পরিবেশে দুজনের চোখেই পানি। প্রিয়তা ঘরে এসে শুয়েছে 1 ঘন্টা হয়ে গেল। কিন্তু ঘুম আসছে না কিছুতেই। এপাশ ওপাশ করে বালিশের নিচে থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকল। তাপসীর 3টা ছবি আছে এখানে। সকালের দিকে রোদ ছবিগুলো শেয়ারিটে দিয়েছে। এই ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে যেই আজ 8টা বেজে গেছে। মেয়েটা অসম্ভব রূপবতী। এমনি এমনি বর্ষণ ভাই পাগল হয়নি এর প্রতি। রূপের সাথে হয়তো গুণও আছে। মেয়েটার সাথে কোথায় যেন মিল পাচ্ছে নিজের। হাতে ফোন নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো প্রিয়তা। এই তো মিল। হাসি আর চোখের নিচের তিলটা। তবে তাপসীর তিল ডান চোখের নিচে আর প্রিয়তার বাম চোখের নিচে। প্রিয়তা হাসল। যাক, মানুষটার প্রিয়জনের সাথে নিজের কিছু তো মিল পাওয়া গেল। মানুষটাকে না হয় নাই বা পেলাম। সকালে ঘুম থেকে উঠতে অথৈর দেরি হয়ে গেছে আজ। গতকাল সারা রাত ও কেঁদেছে। তাপসী মিসিং দিশার বলা এই একটি শব্দ মাথার মধ্যে লাটিমের মতো পাক খাচ্ছে। নিজেকে দোষ দিতে ইচ্ছা করছে। ওর জন্যই তো বর্ষণের এত কষ্ট। আচ্ছা তাপসী হারিয়ে গেল কোথায়? আম্মা আপনি খাবেন না? না বাপি, খিদা নাই। আম্মা মফিজুরে দিয়া টাটকা বাকরখনি আনাইছি। চায়ের লগে খাইয়া দেহেন একটা। না বাপি, খেতে ইচ্ছে করছে না। কি হইছে আপনার? বাপি আমাকে একটা রাজশাহীর টিকিট করে দিতে পারবা? তাপসী পিচ্ছিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যাই? আপনি গেলে ওগো কি লাভ? কোনো লাভ নেই। আমি মনের খোরাক মিটাতে যাব। যদি আমি কোনো হেল্প করতে পারি? একলা যাইবে নন? বাপি
যাইয়েন। আম্মার মতন জেদি হইছেন, কিন্তু আপনি গেলে যে আপনার আম্মায় পেরেশান হয়ে যাইব। আম্মাকে তুমি সামলাবা। অথইর এখন অনেক কাজ, ব্যাগ গুছাতে হবে, বর্ষণের পাশে দাঁড়াতে হবে। জানে বর্ষণ ওর সাহায্য নিবে না, তাতে কি, অথই সাহায্য করেই ছাড়বে। আজকে সকালের পত্রিকা খুলেই সামিরা তাপসীর নিখোঁজ বিজ্ঞপ্তি দেখতে পেল। গতকাল দুপুরে কামাল ভাইয়ের ফোন পেয়েই সামিরা হোস্টেল থেকে বের হয়ে এসেছে। তাপসী যখন রাতেও ফিরল না তখন রেশমি সম্পূর্ণ হোস্টেলের মেয়েদের জাগিয়ে ছেড়েছে। সামিরা বুঝে পায় না এসব। একটা অপরিচিত মেয়ের জন্য কিসের এত দরদ রেশমিদের? কামাল ভাই যদিও ওকে বলেনি তাপসী কোথায়, কিন্তু সামিরা জানে এরা তাপসীকে আটকে রেখেছে। আরে যেই সুন্দর মেয়ে, এরে ছাড়া যায় নাকি? কয়েকদিন খেয়ে ছেড়ে দিবে। বাড়িতে সামিরা গতকালই চলে এসেছে। কামাল ভাই বলেছে হোস্টেল থেকে দূরে থাকতে। ভাইদের সংসার, রাজশাহীতে বাড়ি থাকতে ওকে হোস্টেলে থাকতে হয়। বাবা মা মরার পর ভাইগুলো যেন পর হয়ে গেছে, কখনো কোনো সাহায্য করেনি, বিয়ের কথাও তুলে না। সম্পত্তির ভাগ দিতে হবে যে। পেপার পড়ে সামিরার হাত পা কাঁপছে। এই কারণেই ওই শয়তান কামাল ওকে সরে যেতে বলেছে। আর এই বিজ্ঞপ্তি, ওর জানা মতে তো তাপসীর এখানে কেউ নেই। হঠাৎ কোথায় থেকে এই খালাতো ভাই টপকাল? দ্রুত ফোন বের করে ও অনলাইনে বান্দরবনের উদ্দেশ্যে টিকিট কেটে নিল। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। কামাল আহসানের ফোনেও বার কয়েক ট্রাই করল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। এখন দুপুর 2টো। সামিরা গোসল করে এসে খেতে বসেছে, কিন্তু ভাতের প্লেট থেকে লোকমা তোলার আগেই একজন মহিলা ওকে টেনে বাড়ির সদর দরজায় নিয়ে আসল। পুলিশ। আমি কিছু জানি না, বিশ্বাস করেন তাপসী কোথায় আমি জানি না। যতবার সামিরাকে তাপসী কোথায় প্রশ্ন করা হচ্ছে ততবার সে জানি না করে চেঁচাচ্ছে। স্যার মেয়ে মুখ খুলে না। আদালতে তুলব। বি রেডি। 7 দিনের জন্য তো রিমান্ড চাবই। সামিরা ভ্রু কুঁচকে ওর সামনে বসা অফিসারের দিকে তাকাল। রিমান্ড কেন? মনকে প্রশ্ন করল। সত্য বলে দিব? ভাইয়া সামিরা মেয়েটাকে পুলিশ ধরেছে। বর্ষণ সেই সকালে পুলিশের সাথে বের হয়েছিল তাপসীর হোস্টেলের উদ্দেশ্যে। নাছোড়বান্দা বর্ষণকে পুলিশ কিছুতেই নিজেদের থেকে আলাদা করতে পারেনি। বাধ্য হয়েই এসপি ওবায়দুল হক বর্ষণকে নিতে রাজি হন। সেই সাথে মন্তব্যও করেন সঙ্গী পুলিশদের উদ্দেশ্যে। বুঝলেন উনি হচ্ছেন প্রেমিক মানুষ, উনাকে এখন কোনো মতেই আটকিয়ে রাখা যাবে না। হোস্টেলে যে বর্ষণ তাপসীর এক ক্ষুদ্র দুনিয়ার সাথে পরিচিত হয়। একটা 18 বছরের বাচ্চা মেয়ে, যে জীবনের আসল অর্থই বুঝেনি, অথচ জীবন তাকে কত ভয়াবহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। হোস্টেলের প্রতিটি মেয়েকে জিজ্ঞাসাবাদের পুরো সময়টা জুড়ে বর্ষণ চুপচাপ একটা চেয়ারে বসেছিল। মাথা ব্যথা করছিল ওর, রাতে ঘুম হয়নি, ভীষণ অস্বস্তি ফিল করছিল। মেয়েগুলো কেমন যেন ঘুরে ঘুরে ওকে দেখছিল। সামিরা বিষয়ক ক্লু পুলিশ রেশমির কাছে পায়। সন্দেহের নীড় আরও পরিষ্কার হয় যখন জানতে পারে তাপসীর মিসিং এর পরের দিন সামিরা নিজের বাড়িতে গেছে।
মেয়েটার ফোনে বারবার ট্রাই করে, পুলিশ নাম্বার বন্ধ পায়। হোস্টেলের নিচের সিসিটিভি দেখে জানতে পারে তাপসী নিখোঁজের দিন ও সামিরার সাথেই বের হয়েছিল। এরপর আর ফিরে আসেনি। বর্ষণ গায়ে শার্ট চাপাতে চাপাতে বলল, চল থানায় চল। এখন? হ্যাঁ, রেডি হ। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে। শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালোবেসে আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন। আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর। রোদ গাইত, আমি ভাবতাম তুমি কোথায়, কত দূর। আমার বেসুরে গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে। শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে। শুধু তোমায় ভালোবেসে অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ চেয়ে রইত, ছুতে চাইত। তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক যেন বলছে, বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে। শুধু তোমায় ভালোবেসে অথই আম্মা। জি বাপি, ফাটাফাটি গাইছেন আম্মা যান। ধন্যবাদ বাপি। আপনার টিকিট? ট্রেনে যাইতে পারবেন তো? ট্রেন ছাড়া তো কোনো উপায় নেই বাপি। আজকে তো রাজশাহী রুটে কোনো প্লেন চলবে না। তাও কথা। তো আম্মা যাওয়াটা কি ঠিক দেহায়? বর্ষণ বাবাজি আপনেরে ভালো মনে নিবে? বর্ষণ এখন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বাপি। হোক না হোক এর অনেকটা কারণ আমি। আমার ভুলের জন্যই তো এমন হচ্ছে। আমি তোমার মেয়ে হয়ে এত নিচে কিভাবে নামতে পারলাম বাপি? আম্মাজান কাঁদে না। আপনি তো বর্ষণ বাবাজিকে ভালোবাসেন বলেই এমন করছেন বাপি। আমি ওদের সামান্য সাহায্য করতে পারলেও নিজেকে ধন্য মনে করব। আম্মাজান যাচ্ছেন তো, কিন্তু সাবধানে থাকবেন। গাড়ি ছাড়া চলবেন না। বুঝবার পারতাসি না আপনি কি সাহায্য করবেন। যাইতে চাচ্ছেন, জেদ তুলছেন বলে আমি আর আপনার আম্মায় রাজি হইসি। তয় কইয়া দিলুম সুস্থ সবল যাইতাসেন, সুস্থ সবল আইবেন। অথই ওর বাপির কথায় ঘাড় নাড়াল। বাপি আসলেই বেস্ট। হ্যালো, শুভ জন্মদিন প্রিয়তা। ধন্যবাদ রেখা। মাসুদ ভাই তোমাকে ডেকেছে। অফিসে উপস্থিত থাকতে বলেছেন সকাল 11টার মধ্যে। আমি তো ছুটি নিয়েছিলাম। আজ বাসা থেকে বের হতে পারবো না রেখা। মা বের হতে দিবে না। মাসুদ ভাই রেগে আছেন। তুমি কি ব্ল্যান্ডার করেছ? প্রিয়তার গলা শুকিয়ে গেছে। গতকালকের শাক বাবার ইন্টারভিউ নিয়ে ঝাড়বে না তো? চাকরিটা থাকবে তো? এমনিতেই চাকরি পাওয়া যে মুশকিল। আসছি। আসছিবলে তো দিয়েছে, কিন্তু এখন যাবে কি করে? প্রান্ত নামটা মাথায় আসতেই প্রান্ত বলে সজোরে চিৎকার দিল প্রিয়তা। কি হয়েছে বুবু? গেট লাগিয়ে আমার ঘরে বসে থাকবি?
আগে মাকে বলে আয় ফ্রেন্ডের বাসায় যাবি। বারান্দা দিয়ে ঢুকে আমার জন্য বারান্দা খুলে রাখবি। আবার প্লিজ ভাই। মাত্র 2 ঘন্টা। প্রান্ত এক গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। প্রিয়তা রেডি হয়ে বারান্দা দিয়ে লুকিয়ে বের হয়েছে। প্রিয়তা বের হওয়ার পরপরই প্রান্ত প্রিয়তার ঘরে দরজা লাগিয়ে বসে আছে। আপাতত ঘুষস্বরূপ প্রিয়তা তার ট্যাব প্রান্তর কাছে দিয়ে গেছে। সেই ট্যাবেই মনের সুখে প্রান্ত গেম খেলছে। সারা দেশ আজ প্রতিবাদে উত্তাল। দেশের জনগণ একত্রিত হয়ে মোমবাতি মিছিল করছে, সমাবেশ করছে। টুইটার, ফেসবুক, ইউটিউব জাস্টিস ফর তাপসী হ্যাশট্যাগে ভরে গেছে। আদালত এলাকায় অসংখ্য মানুষ অপেক্ষা করছে ন্যায় বিচারের আশায়। প্রিয়তা নিজের ক্যামেরা পার্সনকে সাথে নিয়ে প্রতিটি মুহূর্তের আপডেট জানাচ্ছে স্টুডিওতে থাকা সংবাদ পাঠককে। একটু রেস্ট নেই ম্যাম। আচ্ছা বলেই প্রিয়তা বর্ষণদের কাছে এগিয়ে গেল। আজ আদালতে রায় দিবে। সেই জন্যই সকাল থেকে বর্ষণ কিছুই মুখে তুলেনি। বর্ষণ ভাই। কে? ও প্রিয়তা। বলো, কিছু খাবেন? না। আচ্ছা, আপিল বিভাগের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে তাই না? দোষীরা শাস্তি পাবে তো? বর্ষণের প্রশ্নের জবাব প্রিয়তা এখন দিতে পারবে না। একটু পর কি হবে তা কেউ জানে না। 5 বছর আগে হারুনের সাথে বিয়ে করবে না বলে জিদ ধরে বসেছিল প্রিয়তা। আতিয়া খাতুন কিছুতেই মেয়েকে বুঝাতে পারছিলেন না। সেদিন প্রিয়তাদের বাড়ি থেকে বের হয়ে আসা হারুন ছিল অন্য এক হারুন। অপমানে প্রজ্জ্বলিত হৃদয় প্রতিহিংসার আগুন জ্বলছিল ওর অন্তরে। ক্রোধে রাতের আধারে প্রিয়তাদের বাসায় পাড়ার ছেলেপেলে দিয়ে ইট পাটকেল ছুঁড়ে মারে ও। আতিয়া খাতুন ছেলেমেয়ে নিয়ে ডাইনিং টেবিলের নিচে বসেছিলেন সে সময়ে। প্রান্ত পুলিশের জরুরি নাম্বারে ফোন করে সাহায্য চায়। প্রিয়তা সেই রাতেই বুঝে গিয়েছিল পাড়ায় থাকা মানে নিজেদের জন্য বিপদ ডেকে আনা। বাধ্য হয়ে পরের দিন বাসা দেখা শুরু করে। চলতি মাস সহ পরের মাসের অগ্রিম ভাড়া দিতে হয় 2 বাসায়। তবুও জীবন্ত বাঁচানো গেল এই ভেবেই ও খুশি ছিল। ঢাকায় 6 মাস চাকরি করার পর মা ভাইকে নিয়ে আসে। প্রান্তর স্কুল ট্রান্সফারে সমস্যা হচ্ছিল বলেই দেরি। ধন্যবাদ প্রিয়তা। বর্ষণের কথায় প্রিয়তার ধ্যান ভাঙে। ধন্যবাদ কেন? তুমি না থাকলে এত মানুষের সাপোর্ট পেতাম না। উহু, আমি নিজের কাজ করেছি। তাও তুমি অনেক উপকার করেছ। সত্যি প্রিয়তা এই কেসের শুরু থেকে শেষ অবধি ছিল। প্রতিটি ক্লু ধরে ধরে পুলিশকে সাহায্য করেছে। টেলিভিশনে রিপোর্ট করেছে। সামিরার দোষ স্বীকারোক্তির পর পুলিশের প্রধান টার্গেট ছিল কামাল আহসান, মিজান ও আসিফ। মিজানকে ধরতে 1 মাস লেগেছিল। গাজীপুরের এক আত্মীয়ের বাসায় লুকিয়েছিল ও। আর কামাল আহসান এবং আসিফ বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার ক্রস করার সময় আটক হয়। শুরুতে কেউ দোষ স্বীকার করছিল না। কিন্তু পুলিশের কয়েকটা মার খেয়ে মিজান মুখ খুলে। মিজানের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির কারণে কামাল ও আসিফের অন্তর্বর্তীকালীন জামিনের কাগজ মঞ্জুর হয় না। এএসপি ওবায়দুল হক নিজে এই কেস হ্যান্ডেল করেন। তাপসীর জীবনবৃত্তান্ত শুনে তিনি ভীষণ মর্মাহত হন। বাসায় যেয়ে নিজের 2 মেয়েকে তাপসী নামক 18 বছরের তরুণীরা গল্প শোনান। যেই মেয়েটি জীবনের শেষ কিছুদিন খুব দুঃখে কাটিয়েছে। মায়ের মৃত্যু, বাবার দ্বিতীয় বিয়ে, সৎ মা ভাইয়ের অত্যাচার, ভালোবাসার মানুষটির উদাসীনতা, সেই সাথে সমাজে টিকে থাকার লড়াই।
মেয়েটি কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। রাজকুমারী থেকে ভিখারিনী হয়েও জীবন চালাতে চেয়েছে, তাও বাঁচতে চেয়েছিল, ভেঙে পড়েনি। কিন্তু জানোয়ারগুলো ওকে বাঁচতে দেয়নি। মিজান যখন প্রিয়তা হত্যা কাহিনী বর্ণনা করছিল, এএসপি ওবায়দুল হকের চোখে তখন পানি চিকচিক করছিল। উনার বড় মেয়েটা প্রিয়তার বয়সী। শুধু এএসপি একা নন, সেখানে উপস্থিত সকলের চোখ সেদিন লাল হয়ে উঠেছিল। আর বর্ষণ, তাপসীর মৃত্যু খবর যখন ওর কানে পৌঁছায়, ও সেদিন সকাল থেকে রাত অবধি নিজের বিছানায় বসেছিল। তনয়া বেগম ছেলের কষ্টে কেঁদেছিলেন, খুব কেঁদেছিলেন। পরম করুণাময়ের নিকট হাতজোড় করে শান্তি প্রার্থনা করেছিলেন। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই নিয়মে তা উনি কখনোই জানতেন না। নিষ্পাপ মেয়েটার মৃত্যু, বোনের মৃত্যু, আদরের কলিজার ধনের কষ্টের একমাত্র কারণ যে তনয়া বেগম নিজেই অসুস্থ হয়ে বিছানাগত হন। তিনি 1 বছর পর তিনিও চলে যান, এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এত মানুষের অপরাধী হয়ে আর কত বাঁচা যায়? কামাল আহসান, সামিরা, আসিফ ও মিজানকে যেদিন আদালতে তোলা হয়, সেদিনও সারাদেশ এমন উত্তাল ছিল। কারণটা ছিল প্রিয়তা। সংবাদপত্র থেকে শুরু করে খবরের হেডলাইনে ছিল তাপসী হত্যার ন্যায় বিচার আশা করছে জনগণ, কিংবা 18 বছরের ফুল ফুটে ওঠার আগেই কেটে ফেলা হলো ফুল গাছের গোড়া, মেয়েটিকে বাঁচতে দেওয়া হলো না। তবে এই সকল হেডলাইনে সাধারণ মানুষ বিশেষ আকর্ষণ দেখায়নি। জানোয়ারদের আঘাতে রক্তাক্ত প্রেমিকার অপেক্ষায় রেল স্টেশনে অপেক্ষমান তরুণ, এই একটি হেডলাইন বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল। বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে তাপসী বর্ষণের বেদনাময় প্রেম কাহিনীর চর্চা হচ্ছিল। কেঁদেছিল হাজারো মানুষ তাপসীর জন্য, বর্ষণের জন্য, ওদের অসমাপ্ত প্রেমের জন্য। প্রতিবাদী মানুষ সেদিনও জেলা জজ আদালতের সামনে রায়ের অপেক্ষা করছিল। প্রত্যেকে হাতে ছিল প্ল্যাকার্ড। সবার প্রত্যাশা সফল হয়েছিল। কামাল আহসান, আসিফ ও মিজানকে বিচারক ফাঁসির আদেশ দেন। সেই সাথে সামিরাকে নারী পাচার চক্রের সক্রিয় হোতা এবং সেই সাথে আরও কিছু চার্জে অভিযুক্ত করা হয়। মোট 20 বছরের কারাদণ্ড দেওয়া হয় ওকে। এই সময়টায় রৌদ রাজশাহী এসে সব হ্যান্ডেল করে। বর্ষণ তখন পাগলপ্রায় অবস্থা। সারাক্ষণ চুপচাপ থাকা, কান্না কাটি নেই, একা একা কথা বলা, এই অভ্যাসগুলো দেখে দিশা সাইক্রাটিস্টের চেম্বারে নিয়ে যায় ভাইকে। বর্ষণের ঢাকার রেস্টুরেন্ট দিশা সামলাচ্ছিল। টানা 1 বছর চলে বর্ষণের ট্রিটমেন্ট। আসামিরা জেলা জজ আদালতের রায়কে ধিক্কার জানিয়ে হাইকোর্টে মামলা টেনে আনে। কিন্তু ফলাফল সেই একই। এরপরও দমে থাকেনি ওরা। হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির পর আবার আপিল বিভাগে কেস নিয়ে যায়। জামিনের আবেদন করে। আজ সেই আপিল বিভাগের রায় দেওয়ার কথা। কিছু নরপিশাচের সাজা প্রাপ্তির দিন আজ। বর্ষণ দেশের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রেখেছে। সেই সাথে ভরসা রেখেছে দেশের কোটি কোটি মানুষ। দিশার ফোন বাজছে। অথই ফোন দিয়েছে। একটু পরই শুনানি শুরু হবে। ফোন ধরা এখন উচিত হবে। হ্যালো দিশা, কি অবস্থা ওদিকে? শুনানি শুরু হতে কিছুক্ষণ বাকি। তুই টেনশন নিস না। এই সময় অতিরিক্ত চিন্তা মা ও বাচ্চার জন্য ক্ষতিকর। টেনশন আপনা আপনি চলে আসে। কি করব বল? বর্ষণ ঠিক আছে? বর্ষণ ভাই বল। দিশার কথায় এই দুঃখের মাঝেও হাসল অথই। ভাই হবে তোর? আমি কখনো ভাই মনে করিনি। এখন রাখি, তোকে ফোন দিয়ে জানাবো।
আর টিভি দেখিস না। পেটের তার কথা মাথায় রাখিস। স্ট্রেস নিবি না। আচ্ছা। হ্যাঁ, অথৈর বিয়ে হয়েছে 2 বছর হল। বাপির কথা ও ফেলতে পারেনি। অথৈর বাবা সব শুনে কখনোই অথৈকে বর্ষণের সাথে বিয়ে দিতে রাজি হননি। অথৈর জেদ প্রথমবার ওর বাপির উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। কোনো বাবাই চাইবে না মেয়েকে এমন পাত্রের হাতে তুলে দিতে যে অন্য কাউকে মনে প্রাণে ভালোবেসে পাগলপ্রায়। অথৈর জেদে অসুস্থ হয়ে পড়ে ওর বাপি। বাধ্য হয়েই বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয় ও। আসলে বলতে গেলে অথৈ কখনো এই তাপসীর বর্ষণকে চায়নি। ও তো অথৈর বর্ষণ চেয়েছিল। যেই বর্ষণের দুনিয়া হবে অথৈ। কিন্তু তা কি আদৌ আর সম্ভব? রৌদ কাঁদছে, কাঁদছে বর্ষণও। সারা দেশের প্রতিটি মানুষ আজ সন্তুষ্ট। 3 নির্দয় আসামির ফাঁসির রায় কার্যকর করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রিয়তা আদালত এলাকায় উপস্থিত প্রায় প্রতিটি মানুষের মতামত নিচ্ছে। সকলেই আজ খুশি। তাপসী ন্যায় বিচার পেয়েছে, এক 18 বছরের তরুণী ন্যায় বিচার পেয়েছে। বর্ষণ ভাই, আমরা পেরেছি। প্রিয়তা চিৎকার করে বলল। বর্ষণ অশ্রু নয়নে মাথা উপর নিচ করল। আসলেই পেরেছে তাপসী, হয়তো আজ খুব খুশি। হঠাৎ বর্ষণের মাথা ঘুরিয়ে উঠল। পড়ে যেতে গেলে প্রিয়তা ওকে ধরে নেয়। সকালে না খেয়ে আসলে তো এমন হবেই। চলুন, আগে খাবেন কিছু। রৌদ তাকিয়ে আছে বর্ষণ প্রিয়তার দিকে। প্রিয়তা, এই একটি মাত্র মেয়ে বর্ষণের সাথে সবসময় ছায়া হয়ে মিশে আছে। তাপসীকে হারিয়েও বর্ষণ আরেক তাপসীকে যেন ফিরে পেয়েছে। প্রিয়তা নামের এই তাপসীরও কোনো অভিযোগ নেই, বর্ষণকে কাছে পাওয়ার কোনো লোভ নেই। শুধু ভালোবেসে পাশে থাকছে। প্রিয়তা বর্ষণকে আবার তাগাদা দিল। কি হলো, চলুন। রৌদ, তুমিও আসো। জি আপু। টিভি স্ক্রিনে ভাসছে দুটি মুখ, বর্ষণ ও প্রিয়তা। অথৈ সোফায় হেলান দিয়ে বসল। ও বর্ষণকে প্রিয়তা, তাপসীর মতো ভালোবাসেনি হয়তো। একজন বর্ষণের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ওর জীবন থেকে সরে গিয়েছিল, আরেকজন ওকে ভালোবেসে ওর প্রতিটি নড়বড়ে পদক্ষেপ সামলিয়েছে, ভালোবাসে না জেনেও পাওয়ার আশা না রেখে বন্ধুত্ব গড়েছে। প্রিয়তা, তাপসী, এই দুটো নাম বর্ষণের জীবনে আছে। অথৈ তো প্রথম থেকেই বাতিলের খাতায়। কোথায় যাচ্ছ ভাইয়া? রৌদের প্রশ্নে বর্ষণ ফিরে তাকাল। প্রিয়তা রৌদকে কিছু না বলে বর্ষণকে বলল, আমি ড্রাইভ করে নিয়ে যাব। আপনি একা যেতে পারবেন না। মিজানকে নিয়েই পুলিশ তাপসীর লাশ উদ্ধার করে। পোস্টমর্টেম করা হয়। কবর দেওয়া হয় তাপসীর মায়ের কবরের পাশে। প্রেয়সীর লাশ বর্ষণ কখনো স্বচক্ষে দেখেনি, তবে কবর জিয়ারত করতে কয়েক হাজারবার এসেছে ও। বর্ষণ এখন দাঁড়িয়ে আছে তাপসীর কবরের সামনে। নতুন করে বাঁশের বেড়া দেওয়া হয়েছে কবরে। দূরে গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে বর্ষণকে লক্ষ্য করছে প্রিয়তা। তাপসীকে ও কখনোই হিংসা করেনি, বরং এই অবেলায় ঝরে যাওয়া প্রাণটার সাথে ও কোনো এক যোগসূত্র খুঁজে পায়। সেই যোগসূত্রের নাম বর্ষণ। তাপসী বর্ষণের অতীত হয়েও বর্তমানে জাগ্রত। প্রিয়তা ছায়া হয়ে পাশে থাকলেও ছায়া হয়ে কল্পনায় মিশে আছে তাপসী, শুধুই তাপসী। বর্ষণ আজ চুপচাপ, কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না। ও জানে তাপসী আজ খুশি হয়েছে অনেক। দোষীরা যে কর্মফল পেয়েছে। অভিনন্দন তাপসী, বলে বর্ষণ তাপসীর কবর জিয়ারত করল।
চলে আসার সময় পিছু ফিরে একবার তাকালো। তাপসীর হাসি হাসি মুখ ওর সামনে প্রতিফলিত হল। আবার মরুভূমির মরীচিকার মতো হাওয়ায় মিশে গেল তাপসী। হারিয়ে গেল তাপসী। একদিন আমিও হারিয়ে যাব, যেমন হারিয়ে গিয়েছ তুমি। তোমার হারানোতে কেঁদেছি আমি, আফসোস আমার হারানোতে। কাঁদতে পারবে না তুমি। সমাপ্ত।